সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একদম ইউনিট 1 নিয়ে। আজকের কিন্তু আমরা করব ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং বলে যে চ্যাপ্টারটা রয়েছে না, এই যে সিস্টেম অফ অ্যাকাউন্টিং, এরই কিন্তু আজকে আমরা করব পার্ট 2। আর আগের ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে ট্রানজাকশান কোনগুলো আর নন ট্রানজাকশান কোনগুলো, সেগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়েছিলাম। আজকের কিন্তু আমরা করব দুটো জিনিস নিয়ে আলোচনা। প্রথম যে জিনিসটা সেটা কি, সেটা হলো কোনটাকে আমরা বলি ক্যাশ ট্রানজাকশান আর কোনগুলোকে আমরা বলি এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ট্রানজাকশান। আচ্ছা, আমি যদি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নিই, তাহলে প্রথম পার্টে আমরা কি আলোচনা করব? আজকের প্রথম পার্টে আমরা আলোচনা করব যে ক্যাশ ট্রানজাকশান কোনগুলোকে বলি আর নন ক্যাশ ট্রানজাকশান কোনগুলোকে বলি। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব ক্যাশ ট্রানজাকশানে। কিন্তু যাবার আগে বলে রাখি, আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা আগে দেখে নাও, কারণ আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। আগের ভিডিওটা দেখলে কিন্তু এই ভিডিওটা বুঝতেও সুবিধে হবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, ক্যাশ ট্রানজাকশানে আমরা কিন্তু চলে যাই। তো দেখো, আমরা প্রথমেই আজকে করব এই অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে স্টেট হুইচ আর ক্যাশ ট্রানজাকশানস অ্যান্ড হুইচ আর ক্রেডিট ট্রানজাকশান। ক্যাশ ট্রানজাকশান মানে কি? এমন ট্রানজাকশান যেখানে টাকা পয়সা যুক্ত থাকবে। ঠিক আছে, ভাবো আমি টাকা দিয়ে কোনো জিনিসপত্র কিনলাম, তার মানে কি এটা হলো একটা ক্যাশ ট্রানজাকশান। আমি দোকানদারকে 10 টাকা দিলাম, দিয়ে একটা পেন কিনলাম, তাহলে এখানে যেহেতু ক্যাশটা ইনভলভ রয়েছে, তাহলে এটাকে আমরা ক্যাশ ট্রানজাকশান বলবো। আর ক্রেডিট ট্রানজাকশান মানে কি? যে ট্রানজাকশানে কোনো টাকা পয়সা ইনভলভ থাকছে না। ঠিক আছে, আমি ভাবো কোনো দোকানদারকে 10 টাকা দিলাম, দিয়ে পেনটা কিনলাম, কিনে বললাম যে টাকাটা আমি পরে দেবো, 3-4 দিন পরে দেবো। তাহলে এক্ষেত্রে টাকাটা আমি যেহেতু এখন দিচ্ছি না, মানে ক্যাশের ব্যাপারটা এখানে ইনভলভ হচ্ছে না, তাই জন্য এটাকে আমরা কি বলবো? ক্রেডিট ট্রানজাকশান। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই লাইনগুলোকে খাতায় লিখতে হবে এবং লিখে তার পাশে লিখতে হবে যে কোনটা ক্যাশ ট্রানজাকশান আর কোনটা ক্রেডিট ট্রানজাকশান। দেখো, একের দাগে প্রথমেই বলে দিয়েছি গুডস পারচেসড, মানে মালপত্র কিনছি বাই চেক 2000 টাকা। তাহলে দেখো 2000 টাকা চেকের সাহায্যে আমি মালপত্র কিনছি। তাহলে আমি দেখো ক্যাশ টাকা পেমেন্ট করছি না ঠিকই, কিন্তু আমি তো চেকের মাধ্যমে পেমেন্ট করছি। পেমেন্ট যখন আমি করছি তাহলে কিন্তু আমি ধরে নেব এটা ক্যাশ ট্রানজাকশান, কারণ ক্যাশ আমি হাত থেকে দিচ্ছি না ঠিকই, কিন্তু আমি তো ব্যাংক থেকে দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? ক্যাশ ট্রানজাকশান। আচ্ছা, ক্যাশ ট্রানজাকশানকে না ক্যাশ তার আমি সি বলে লিখছি, আর ট্রানজাকশানকে টি বলে লিখছি, দেখো সিটি বলে লিখছি। ঠিক আছে, বোঝা গেল? তারপরে দেখো 2 নম্বরে কি বলে দিয়েছে? কমিশন রিসিভড, আমি একটা কমিশন পাচ্ছি, তা কমিশন পাচ্ছি 500 টাকা। তাহলে কমিশন পাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমি হাতে কি পাচ্ছি? ক্যাশ পাচ্ছি, তো 500 টাকা তো ক্যাশ পাচ্ছি। তাহলে এটাও হলো কি? ক্যাশ ট্রানজাকশান। আচ্ছা, ক্যাশ ট্রানজাকশানকে আমি এইভাবে লিখছি, ক্যাশ বলে লিখছি, আর ট্রানজাকশান কথাটা আমি লিখছি না। ঠিক আছে, বুঝে নেবে তোমরা। তারপরে দেখো 3 নম্বরে কি দিয়েছে? গুডস সোল্ড টু সৌরভ। ঠিক আছে, মালপত্র বিক্রি করছি সৌরভকে, কত? রুপিস 4000, 4000 টাকার মালপত্র বিক্রি করছি। এই জায়গাটা না খুব ভালো করে কিন্তু বোঝো। দেখো এখানে বলে দিয়েছে গুডস সোল্ড, মালপত্র বিক্রি করছি সৌরভকে। একবারও কি বলেছে যে ফর ক্যাশ, মানে ক্যাশের সাহায্যে আমি, মানে ক্যাশের বিনিময়ে আমি মালপত্র বিক্রি করছি? একবারও কি বলেছে ফর ক্যাশ? বলেনি। অথচ তাছাড়াও দেখবে এখানে একজনের নামও কিন্তু উল্লেখ করেছে। তাহলে যখন কারোর নাম উল্লেখ করে দেবে এবং ফর ক্যাশ, মানে ক্যাশের কথাটা উল্লেখ করছে না, ক্যাশ শব্দটা উল্লেখ করছে না, অথচ একজনের নাম উল্লেখ করছে, তার মানেই কিন্তু ধরে নেবে যে আমরা সৌরভকে মালপত্র ধারে বিক্রি করেছি। ঠিক আছে, মালপত্র ধারে বিক্রি করেছি। যদি এখানে কারোর নাম দেওয়া না থাকতো, ভাবো শুধু লেখা রয়েছে গুডস সোল্ড টু নয়, ভাবো গুডস সোল্ড রুপিস 4000, যে যদি কারোর নাম দেওয়া না থাকতো এবং ক্যাশ কথাটাও উল্লেখ নেই, তাহলেও কিন্তু আমি ধরে নিতাম যে এটা ক্যাশে বিক্রি হয়েছে। কিন্তু যদি কারোর নাম দেওয়া থাকে তাহলে আমি শিওর হয়ে যাব। যদি এখানে কারোর নাম দেওয়া থাকে তাহলে আমি 100% শিওর যে এটা ধারেই বিক্রি হয়েছে। ওকে, বোঝা গেল?
তাহলে খুব ভালো করে মনে রাখবে, দেখো নাম কখন লেখা থাকে জানো? যখন ধারে আমরা বিক্রি করি। আমি যদি কাউকে ধারে মাল বিক্রি করি তবেই তো নাম লিখে রাখবো, কারণ আমায় টাকাটা পরে উদ্ধার করতে হবে, তাই না? তাই জন্য এটা কিন্তু হবে ক্রেডিট ট্রানজ্যাকশান, ঠিক আছে? আমি দেখো এখানে লিখে রাখছি ক্রেডিট বলে, ঠিক আছে? বোঝা গেল? আমি এখানে জাস্ট লিখে রাখলাম ক্রেডিট বলে। চলে আসবো 4 নম্বরে, দেখো লেখা রয়েছে ডেপ্রিসিয়েশন চার্জ কত? ₹15। আচ্ছা, এর মানেটা আগে আমরা একটু বুঝি, যে ডেপ্রিসিয়েশন চার্জ ₹1500। আচ্ছা, আমি যদি বলি, ভাবো আমি একটা ফোন কিনেছি, ভাবো আমি একটা এরকম ফোন কিনেছি, ফোনটা কিনেছি আমি ভাবো 9,000 টাকা দিয়ে, 9,000 টাকা দিয়ে আমি একটা ফোন কিনেছি। 2 বছর পর ফোনটাকে ভাবো আমি বিক্রি করতে চাই, তো আমার একটা বন্ধুকেই ভাবো বিক্রি করব। তো সেই বন্ধুটা আমাকে যদি বলে যে তোর ফোনটা আমি কিনতে চাই, এই 9,000 টাকা দামের ফোনটা যেটা তুই 2 বছর অলরেডি ব্যবহার করেছিস, তো আমার থেকে কিনতে চায়। তো আমাকে বলছে যে কত দামে দিবি তুই? তো আমি এই 9,000 টাকার ফোনটাকে নিশ্চয়ই 9,000 টাকায় আর বিক্রি করতে পারবো না, কারণ আমি এটাকে তো 2 বছর ব্যবহার করে নিয়েছি, তাই না? তাহলে আমাকে হয় এটাকে 7,000 টাকায় বিক্রি করতে হবে, বা 8,000, বা কোনো একটা দামে বিক্রি করতে হবে, বা 5,000, মোট কথা 9,000-এর কম দামে বিক্রি করতে হবে। তো আমি ভাবো ধরে নিচ্ছি আমি এটাকে 7,000 টাকায় বিক্রি করে দিচ্ছি আমার বন্ধুটাকে, কারণ আমি 9,000-এ বিক্রি করতে পারবো না, কারণ আমি 2 বছর ব্যবহার করেছি। এই যে 2 বছর ব্যবহার করবার জন্য এর ভ্যালুটা কত টাকা কমে গেল? 2,000 টাকা কমে গেল। এই যে ভ্যালুটা কমে গেল ব্যবহার করার ফলে, যে ভ্যালু, যতটুকুনি ভ্যালু কমে যায় যে কোনো জিনিস, তুমি যে কোনো জিনিস, কোনো একটা গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, যে কোনো জিনিস ব্যবহার করবার ফলে যতটুকুনি ভ্যালু কমে যায় তাকে আমরা কি বলি বলো তো? তাকে আমরা বলি কিন্তু ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন, এই কথাটা নতুন তোমরা আজকে শুনলে খুব ভালো করে জানবে। তাহলে এই জিনিসটা কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশান নয়, ঠিক আছে? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে 9,000 টাকা ফোনটার দাম, তুই কত টাকায় দিবি? আমি বলবো আমি 7,000 টাকায় দেবো। মানে এই যে 2,000 টাকায় যে ক্ষয় হলো এটা ডেপ্রিসিয়েশন। এই যে 2,000 টাকাটুকুনি, এটা কিন্তু কোনো ক্যাশ ট্রানজ্যাকশান হচ্ছে না। মানে এই যে ক্ষতিটা আমার হচ্ছে, এই যে 2,000 টাকা আমার ক্ষতি হচ্ছে, এই 2,000 টাকা কি আমার হাত থেকে চলে যাচ্ছে? আমার তো হাত থেকে কই টাকা চলে যাচ্ছে না। আমি যদি 9,000 টাকার ফোন 7,000-এ বিক্রি করে দিই, আমার হাত থেকে তো কখনোই 2,000 টাকা যাবে না। আমার হাত থেকে কি 2,000 যাবে? যাবে না। উল্টে আমি 7,000 পাচ্ছি, কিন্তু আমার হাত থেকে টাকা যাচ্ছে না। 2,000 টাকাটা যেটা এই যে ক্ষতিটা, এই ক্ষতির টাকাটা তো আমার হাত থেকে যাচ্ছে না, তাহলে এটা তো ক্যাশ ট্রানজ্যাকশান হচ্ছে না। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ডেপ্রিসিয়েশন ক্ষতি, কিন্তু হাত থেকে টাকা যায় না, তাই জন্য এটা কিন্তু একটা ক্রেডিট ট্রানজ্যাকশান হবে। বোঝা গেল? তো এখানে আর লেখার জায়গা নেই, তো তোমরা জেনে রাখবে ডেপ্রিসিয়েশন একটা ক্রেডিট ট্রানজ্যাকশান, ঠিক আছে? তাহলে চলো, এই হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো পরেরটাতে। দেখো 4-এর দাগেরটায় কী বলে দিয়েছে? স্টেট হুইচ আর ক্যাশ ট্রানজ্যাকশান অ্যান্ড হুইচ আর ক্রেডিট ট্রানজ্যাকশান রিসিভড ইন্টারেস্ট। আমি সুদ পাচ্ছি কত টাকা? 500 টাকা। তাহলে হাতে টাকা আসছে, তাহলে এটা কী ট্রানজ্যাকশান হবে? ক্যাশ ট্রানজ্যাকশান। হাতে টাকা এলো বা গেল, যাই হয়ে যাক না কেন, টাকা আসুক বা যাক, ক্যাশ ট্রানজ্যাকশান। পারচেসড গুডস ফ্রম গোপাল, গোপালের থেকে আমি মালপত্র কিনছি 1,500 টাকা দিয়ে। একবারও কিন্তু এখানে লেখা নেই পারচেসড গুডস ফর ক্যাশ কথাটা উল্লেখ নেই, আর নাম উল্লেখ আছে। কোনো মানুষের নাম যদি উল্লেখ থাকে আর ক্যাশ কথাটা উল্লেখ না থাকে, তাহলে আমি ধরে নেবো এটা 100% এটা হয়েছে ক্রেডিট ট্রানজ্যাকশান, ঠিক আছে? ক্রেডিট ট্রানজ্যাকশান। আচ্ছা, ইলেকট্রিক বিল বাই চেক, ইলেকট্রিক বিল আমি পে করে দিচ্ছি 600 টাকা, পে করছি, হাত থেকে টাকা যাচ্ছে না ঠিকই, তো ব্যাংক থেকে তো যাচ্ছে, তাহলে এটা কিন্তু হবে ক্যাশ ট্রানজ্যাকশান। তারপরে দেখো বলেই দিয়েছে পারচেসড ফার্নিচার ফ্রম আকাশ অন ক্রেডিট, এখানে তো বলেই দিয়েছে অন ক্রেডিট মানে ধারে, অন ক্রেডিট মানে কি? ধারে। তাহলে আমি ধারে কিনছি 750 টাকার ফার্নিচার, তাহলে অবশ্যই এটা কী হবে? একটা ক্রেডিট ট্রানজ্যাকশান। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এইবারে আমরা একটা নতুন জিনিসে চলে আসবো। 3 নম্বরে দেখো বলে দিয়েছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রানজ্যাকশান। মানে কি ব্যাপারটা? ইন্টারনাল আর এক্সটার্নাল ট্রানজ্যাকশানের মানে হলো, ইন্টারনাল ট্রানজ্যাকশান মানে হলো যে ট্রানজ্যাকশানগুলো ভাবো আমার যে বিজনেস তার মধ্যেই হচ্ছে, বাইরের কেউ এই ট্রানজ্যাকশানে ইনভলভ থাকবে না। বোঝা গেল? আর এক্সটার্নাল মানে কি? কোনো বাইরের যে কেউ এই
ট্রানজ্যাকশানে ইনভলভ থাকবে। ধরা যাক, আমি একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ভাবো আমার একটা বিজনেস আছে, তো সেই বিজনেসে ভাবো কোনো এমপ্লয়ি আছে যারা কাজ করে, তাদেরকে আমি ভাবো স্যালারি দিচ্ছি, তার মানে কি আমি টাকা দিচ্ছি, আরেকজন টাকা নিচ্ছে। তো যে টাকা নিচ্ছে সে দেখবে আমাদের বিজনেসেরই মধ্যেকার লোক, তাই না, আমারই তো এমপ্লয়ি। তাহলে এটা হলো একটা ইন্টারনাল ট্রানজ্যাকশান, অর্থাৎ টাকার লেনদেন যাই হোক না কেন সেটা আমার এই বিজনেসটুকুর মধ্যেই ইনভলভ থাকবে। আর এক্সটার্নাল মানে কি, ভাবো আমি টাকা দিয়ে দোকান থেকে একটা জিনিস কিনলাম, তাহলে দোকানটা তো বাইরের হয়ে যাচ্ছে, আমার বিজনেসের বাইরের একটা পার্ট, তাই না। বাজার থেকে কোনো জিনিস কিনলাম, তাহলে বাজারটা তো বিজনেসের বাইরের একটা পার্ট, তো বাইরের একটা পার্ট, তাহলে এটা হলো এক্সটার্নাল ট্রানজ্যাকশান। বোঝা গেল? তো এই হলো ব্যাপার। বা আমি কোনো বিজনেস থেকে কোনো গুডস বা টাকা পয়সা আমার বাড়িতে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। তো আমার বাড়ি, আমার বিজনেস, এগুলো সব ইন্টারনাল। আর আমার বাড়ি আর আমার বিজনেসের বাইরে কোনো টাকা পয়সার লেনদেন হলে বা যে কোনো লেনদেন হলে তাকে আমি বলবো এক্সটার্নাল। চলো ব্যাপারটা আমরা দেখি। 1 নম্বরেই দেখো বলে দিয়েছে সেল অন ক্রেডিট, বিক্রি করছি ধারে। কত? 5,000 টাকা। 5,000 টাকার মালপত্র ধারে বিক্রি করছি। তাহলে আমি যখন বিক্রি করছি, তার মানে বিক্রি আমরা মালপত্র কাকে করি? নিশ্চয়ই বাইরের লোককে করি। তাহলে বাইরের লোককে করছি মানে কি, এটা হলো একটা এক্সটার্নাল ট্রানজ্যাকশান। বোঝা গেল? তারপরে দেখো 2 নম্বরে কি বলে দিয়েছে, আমি আর এখানে লিখতে পারছি না, তোমরা জাস্ট, আচ্ছা আমি এখানে জাস্ট ইএক্স বলে লিখছি, এক্সটার্নালের ইএক্স বলে লিখছি। তারপরে দেখো 2 নম্বরে কি বলে দিয়েছে, ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউসড। ফার্দার মানে আবার, ক্যাপিটাল ইন্ট্রোডিউসড। ক্যাপিটাল মানে কি, যে টাকাটা আমরা বাড়ি থেকে ব্যবসা করবার জন্য নিয়ে আসি, যে টাকা বাড়ি থেকে আমরা ব্যবসা করার জন্য নিয়ে আসি তাকে বলা হয় ক্যাপিটাল। ফার্দার আবার আনছি, আবার বাড়ি থেকে আনছি 10,000। তাহলে দেখো বাড়ি থেকে টাকা আনছি ব্যবসাতে, এতে কিন্তু কোনো বাইরের কেউ ইনভলভ নেই, তো তাহলে এটা কি হবে, এটা হবে কিন্তু ইন্টারনাল, ঠিক আছে, এটা হবে কিন্তু ইন্টারনাল। তাহলে ইন্টারনাল মানে শুধু আমার বাড়ি আর আমার বিজনেসের মধ্যেই ইনভলভ, এর বাইরে কেউ থাকবে না। তারপরে দেখো 3 নম্বরে বলে দিয়েছে গুডস টেকেন আউট ফর হাউস হোল্ড ইউজ। তাহলে মালপত্র আমি নিয়ে গেলাম হাউস হোল্ড ইউজ মানে বাড়ির কাজকর্মের জন্য। তাহলে মালপত্র আমি কোথা থেকে নিয়ে গেলাম? আমার বিজনেস থেকে। আমার বিজনেস থেকে আমি গুডস নিয়ে গেলাম আমার বাড়িতে। তাহলে কি এখানে তো কোনো বাইরের কেউ ইনভলভই নেই, তাই না? তাহলে এটা হলো একটা কি, এটাও হবে একটা ইন্টারনাল। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। চলো আমরা চলে যাব নেক্সট অঙ্কতে। তো দেখো এরপরে আমরা নেক্সট পেজে, পেজ নাম্বার 31-এ দেখো আমরা চলে আসবো। সেখানে দেখো কি বলে দিয়েছে, ক্যাশ ট্রানজ্যাকশান আর কোনগুলো নন ক্যাশ ট্রানজ্যাকশান সেগুলো আমাদেরকে বলতে হবে। যেমন দেখো প্রথমেই বলে দিয়েছে স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ অফ রুপিস 50,000 টাকা অ্যাজ ক্যাপিটাল। তার মানে আমি বাড়ি থেকে 50,000 টাকা আনছি ব্যবসা করবার জন্য। তাহলে এখানে ক্যাশ তো ইনভলভ রয়েছে, তাহলে এটা হবে একটা কি ক্যাশ ট্রানজ্যাকশান। বোঝা গেল? তারপরে দেখো বি এর দাগে কী বলে দিয়েছে, পারচেসড গুডস ফ্রম মিস্টার রঘুবীর অ্যান্ড কোম্পানি ফর রুপিস 12,000 টাকা অন 1 মান্থস ক্রেডিট টার্ম। তাহলে এখানে দেখো বলে দিয়েছে ক্রেডিট টার্ম মানে ধারে কেনা হচ্ছে। তাহলে এটা কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশান হচ্ছে না, এটা হচ্ছে একটা ক্রেডিট ট্রানজ্যাকশান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ক্রেডিট, তাহলে এটা কিন্তু হচ্ছে একটা ক্রেডিট ট্রানজ্যাকশান, ঠিক আছে, এটা হলো কিন্তু একটা ক্রেডিট ট্রানজ্যাকশান। তারপরে দেখো বলে দিয়েছে সি এর দাগে কী বলে দিয়েছে, ইকুইপমেন্টস অ্যাকোয়ার্ড ফ্রম ইলেকট্রনিক্স লিমিটেড ফর রুপিস 4,800 অ্যান্ড চেক ইস্যুড টু দেম। তাহলে দেখো আমরা এখানে কি করছি, ইকুইপমেন্ট কিনছি এবং তার বিনিময়ে আমরা টাকা না দিয়ে চেক ইস্যু করছি। তো চেক ইস্যু করা মানে তো আমার ব্যাংক থেকে টাকা চলে যাওয়া, তাহলে এটা হবে একটা ক্যাশ ট্রানজ্যাকশান। তারপরে দেখো বলে দিয়েছে ডিভিডেন্ড অ্যাক্রুড। অ্যাক্রুড মানে কি বলো তো, বাকি মানে আমি এখনও পাইনি। ডিভিডেন্ড মানে কি, লভ্যাংশ, মানে আমার একটা প্রফিটের কোনো একটা পার্সেন্টেজ পাওয়ার কথা ছিল। ভাবো কোনো একটা বিজনেসে ইনকাম হয়েছে 1,000, সেখানে হয়তো আমার ভাগ হলো ভাবো 200 টাকা, সেটাকে আমরা বলি ডিভিডেন্ড, ঠিক আছে। অনেক টাকা প্রফিট হয়েছে, তার মধ্যে আমার ভাগ হলো ভাবো 200 টাকা বা 300 টাকা, সেটাকে আমরা বলি ডিভিডেন্ড। সেটা অ্যাক্রুড আছে মানে বাকি আছে। তাহলে দেখো ডিভিডেন্ডটা কিন্তু আমরা পাচ্ছি না, অ্যাক্রুড আছে মানে বাকি আছে। তাহলে বাকি থাকলে আমরা তাকে কি বলে লিখবো, ক্রেডিট বলে লিখবো, ওকে। তারপরে দেখো বলে দিয়েছে চেক রিসিভড ফ্রম আওয়ার কাস্টমার গোপাল। তাহলে আমি চেক পাচ্ছি গোপালের থেকে। চেক পাচ্ছি মানে কি, আমি টাকাই পাচ্ছি, হাতে না পেয়ে কোথায় পাচ্ছি, ব্যাংকে আমার টাকাটা আসছে। তাহলে এটা হলো একটা ক্যাশ ট্রানজ্যাকশান।
তারপরে দেখো রয়েছে, তাহলে দেখো এফের দাগেরটাই বলেছে চেক ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক অন দ্য নেক্সট ডে। তাহলে দেখো চেক ডিপোজিট করছি ব্যাঙ্কে, তাহলে চেক যদি আমি ব্যাঙ্কে ডিপোজিট করি আমার ব্যাঙ্কে কী হবে, টাকার পরিমাণ বেড়ে যাবে, তাই না? তাহলে এটাও হলো একটা ক্যাশ ট্রানজ্যাকশান, ঠিক আছে? তাহলে এই হলো ক্যাশ আর নন ক্যাশ, তোমরা বুঝতে পারলে। চলো আরেকটা আমরা করি, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রানজ্যাকশান। তাহলে দেখো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রানজ্যাকশান কোনগুলো এদের মধ্যে দেখব। তো দেখো এখানে বলেই দিয়েছে প্রথমে যে অ্যানালাইজ কেয়ারফুলি হুইচ অফ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান আর এক্সটার্নাল অ্যান্ড হুইচ আর ইন্টারনাল। তো যার ব্যবসা, তার ব্যবসায়ীর নাম হলো রাজেশ গুপ্তা। তো আমি ভেবে নিচ্ছি আমার নাম হলো রাজেশ গুপ্তা। গুডস পারচেসড ইন ক্যাশ ফ্রম মিস্টার লোকনাথ এন্টারপ্রাইজ 6,000 টাকা। লোকনাথ এন্টারপ্রাইজের থেকে আমি ভাবো গুডস কিনছি, তাহলে এই তো বাইরের লোক ইনভলভ হচ্ছে, মানে কি সেটা এক্সটার্নাল হয়ে যাচ্ছে। তাহলে সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের কাছে হয়ে যাচ্ছে কিন্তু এক্সটার্নাল, বোঝা গেল? তারপরে দেখো অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য ফ্যাক্টরি অ্যান্ড মেশিন ভ্যালুইং 18,000 টাকা ওয়াজ টোটালি ড্যামেজড। ফ্যাক্টরিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 18,000 টাকার মেশিন ড্যামেজ হয়েছে। তো এক্ষেত্রে বাইরের কি কেউ ইনভলভ আছে? ইনভলভ নেই তো, তাহলে এটা হবে একটা ইন্টারনাল, বোঝা গেল? তো এটা হচ্ছে কি ইন্টারনাল, হ্যাঁ ইন্টারনাল। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইন্টারনাল কোনটা। তারপরে দেখো সিয়ের দাগে দেখো বলে দিয়েছে এ নিউ মেশিন পারচেসড ফ্রম লোকাল এজেন্ট অন ইনস্টলমেন্ট বেসিস রুপিস 2,000 টাকা, ক্যাশ প্রাইস 45,000 টাকা। তাহলে মেশিন কেনা হচ্ছে কোথা থেকে কিনছি? লোকাল এজেন্টের থেকে। তাহলে বাইরের কারোর থেকে তো আমরা কিনছি, তাই তো? তাহলে বাইরের কেউ যেহেতু ইনভলভ হয়ে যাচ্ছে তাহলে এটা হবে কি একটা এক্সটার্নাল। তাহলে আমি ইএক্স বলে লিখছি, ঠিক আছে, জাস্ট ইএক্স বলে লিখছি। তারপরে দেখো কি বলে দিয়েছে, মেড এ প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। এই কথাটার মানে কিন্তু খুব ভালো করে বুঝবে। প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট, মেড মানে তৈরি করছি একটা হিসাব, কিসের হিসাব? প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট 5% অন সান্ড্রি ডেটর্স 50,000 টাকা। সান্ড্রি ডেটর্স মানে কি? এমন কিছু মানুষ যারা মার্কেটে রয়েছে, যারা আমাদেরকে টাকা দেবে, যারা আমাকে টাকা দেবে 50,000 টাকা, মানে আমি এমন কোনো কিছু লোক আছে যাদের থেকে আমি টাকা পাই, কারোর থেকে 10,000, কারোর থেকে 5,000, কারোর থেকে 20,000, এরকমভাবে সব মিলিয়ে আমি বাজারে এমন কিছু লোক আছে যাদের থেকে আমি টাকা পাই এবং টোটাল আমি পাই 50,000 টাকা। তো সবাই যে আমাকে ঠিকঠাকভাবে টাকাটা ফেরত দেবে এরকম তো কোনো কথা নেই, কেউ কেউ তো বাজে লোক থাকে যারা আমার টাকাটা মেরে দিতে পারে। তো কতটা টাকা মেরে দিতে পারে দেখো তার আমি হিসাব করছি। মেড মানে আমি তৈরি করছি, মানে হিসাব বানাচ্ছি। প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট, প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট মানে মেরে দিতে পারে কত? 5%, 50,000-এর 5%। মানে ভাবো আমি বাজারে সব লোকেদের থেকে পাই 50,000, তার মধ্যে 5% টাকা আমার কি চোট যেতে পারে, অর্থাৎ 2,500 টাকা আমার চোট যেতে পারে, এরকম একটা হিসাব আমি করেছি, বোঝা গেল? হিসাব করেছি কিন্তু আমার টাকাটা এখনও কেউ মারেনি বা মেরে দেবে এরকমও কোনো কিছু বলেনি, জাস্ট আমার একটা অনুমান, এটা বোঝা গেল? তো তার মধ্যে আমার 2,500 টাকা 2,500 টাকা কি কেউ মেরে দিতে পারে, এখনও মারেনি, মেরে দিতে পারে সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে দেখো এখনও কোনো বাইরের লোক ইনভলভ হয়নি। সান্ড্রি ডেটর্স মানে বাইরের লোক যারা আমার থেকে টাকা নিয়েছে, কিন্তু তারা তো এখন আমার টাকাটাকে মারেনি, আমি জাস্ট হিসাব করছি মেরে দিতে পারে না পারে। তো এই জাস্ট হিসাব করাটা, এই হিসাব এই যে মেড তৈরি করেছি যে হিসাবটা, সে এর মধ্যে তো আর কোনো বাইরের লোক ঢুকছে না, তাহলে এটা হবে কিন্তু একটা ইন্টারনাল, ঠিক আছে? এটা হলো একটা ইন্টারনাল ট্রানজ্যাকশান, ঠিক আছে? এটা সম্পূর্ণ আমি নিজে করছি হিসাব। তারপরে দেখো কি বলে দিয়েছে, রিটার্ন ফ্রম ডিফেক্টিভ গুডস ফ্রম এ কাস্টমার অ্যামাউন্ট 600 টাকা। তাহলে কোনো একজন কাস্টমার আমাকে রিটার্ন করেছে গুডস, তাহলে এটা হলো কোনো কাস্টমার, যেহেতু এটা বাইরের লোক ইনভলভ হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমি এটাকে কী লিখবো? এক্সটার্নাল, ঠিক আছে, ইএক্স বলে লিখছি। লাস্ট দেখো বলে দিয়েছে গুডস কস্টিং রুপিস 4,000 টাকা ওয়ার টেকেন শ্রীগুপ্তা ফর হিজ প্রাইভেট ইউজ। শ্রীগুপ্তা মানে এই যে রাজেশ গুপ্তা, অর্থাৎ ভাবো আমি ধরে নিচ্ছি আমার নাম রাজেশ গুপ্তা, আমি হলাম কোম্পানির মালিক, আমি 4,000 টাকার মালপত্র প্রাইভেট ইউজ মানে আমার বাড়িতে ইউজের জন্য আমি নিয়ে চলে গেলাম, ঠিক আছে, বাড়িতে ইউজের জন্য আমি নিয়ে চলে গেলাম। তো এখানে তো কোনো বাইরের লোক ইনভলভ হচ্ছে না, তাহলে এটা ইন্টারনাল হবে, ঠিক আছে, ইন্টারনাল হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।